পাকিস্তানের মধ্যস্থতায় 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত যুক্তরাষ্ট্র ইরান। তেহরানের 10 দফা মেনেছে ওয়াশিংটন। নিরাপদে যাতায়াত করা যাবে হরমুজ প্রণালী দিয়ে। জ্বালানি তেলের সংকট কিছুতেই কাটছে না। যানবাহনের দীর্ঘ লাইন, বাড়ছে ভোগান্তি, রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। বাড়ছে হামের ভয়াবহতা। গেল 24 ঘন্টায় 11 জনের মৃত্যু। হাসপাতালগুলোতে রোগীর চাপ, হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। শর্ত সাপেক্ষে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। হরমুজ প্রণালী খুলে দেওয়ার শর্তে ইরানে হামলা স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থায়ী সমাধানে পৌঁছাতে আগামী শুক্রবার পাকিস্তানে বৈঠকে বসবে 2 দেশের প্রতিনিধি দল। এর আগে পাকিস্তান সরকারের অনুরোধেই ইরানের 10 দফা প্রস্তাব মেনে নিয়ে যুদ্ধবিরতির ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান জেনারেল আসিম মনিরের বিশেষ অনুরোধে ইরানের উপর বিধ্বংসী হামলা 2 সপ্তাহের জন্য স্থগিত করেছেন। ইরানের উপর আর কোনো হামলা না হলে যুদ্ধবিরতি মেনে নেয়ার কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আন্তর্জাতিক জাহাজগুলোকেও হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে চলাচলের অনুমতি দিয়েছে তেহরান। তবে হরমুজ পার হতে টোল আদায় করবে ইরান ও ওমান। পাকিস্তান জানিয়েছে, শুধু ইরান নয়, লেবাননেও হামলা বন্ধ করবে যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েল। এদিকে 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্ববাজারে প্রায় 15% কমেছে জ্বালানি তেলের দাম। দিনাজপুরে জ্বালানি তেলের সংকট কিছুতেই কাটছে না। সংশ্লিষ্ট মহল থেকে জ্বালানির কোনো সংকট নেই দাবি করলেও বাস্তব চিত্র ভিন্ন। চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না পেট্রোল পাম্পগুলো। এতে মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা ও ভোগান্তির দৃশ্য প্রতিদিনই। দিনাজপুর থেকে সুব্রত মজুমদার ডলারের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শহরের বিভিন্ন পেট্রোল পাম্পে সীমিত পরিমাণ তেল সরবরাহের কারণে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা গ্রাহকদের। অনেকে প্রয়োজনীয় তেল না পেয়ে ফিরে যাচ্ছেন। ক্ষোভে ফুঁসছেন ভুক্তভোগীরা। ওরা ট্যাঙ্কির মধ্যে তেল লোড করতেছে, লোড করে আনলোড করে আবার ওটাকে চড়া দামে বিক্রি করতেছে বাইরে। এটা একটা পেশায় পরিণত হয়ে গেছে। 73 বছর বয়স আমার, এখন তো থাকলে উল্টে পড়ে যাবো, এইরকম অবস্থা। কি যে সৃষ্টি হলো, এটাকে আর্টিফিশিয়াল ক্রাইসিস হচ্ছে। তেল তো প্রতিদিনে আসতেছে, আর সরকার তো বলতেছে না তেলের জন্য আমার সংকট নেই। চলো, আমি 3টা পাম্পে গেছি, আমি পাইনি। এখন আবার এখানে আসলাম, আসা এখানে সিরিয়াল লাগে। সিলেট গ্যাস ফিল্ড থেকে পার্বতীপুর রেলহেড পিওএল ডিপোতে জ্বালানি তেল পরিবহনকারী চালকদের বক্তব্যে অবশ্য ভিন্ন তথ্য। তাদের দাবি, পার্বতীপুর রেলহেড পিওএল ডিপোতে পর্যাপ্ত জ্বালানি তেল মজুত রয়েছে। চালকদের ভাষ্য, সত্যি কোনো সংকট থাকলে গাড়ি আসা মাত্রই দ্রুত আনলোড করা হতো। ডিপোতে জায়গা নেই, পর্যাপ্ত পরিমাণ তেল মজুত করে রাখছে। সাধারণ পাবলিক যারা হচ্ছে পাবলিক গাড়ি আছে, ডিপোর জন্য তেল নিতে আসছে, ওনার চাহিদা হচ্ছে 4500 লিটার, ওনাকে তেল দিচ্ছে 2500 লিটার। একটা গাড়িরও জায়গা নাই যে আনলোড করবে, সাইলেন্ট সব লোড। এখানে তেল পর্যাপ্ত পরিমাণ আছে, লোড আছে, কিন্তু আমাদের তেল আনলোড দিচ্ছে না। এদিকে চাহিদা অনুযায়ী তেল না পাওয়ার অভিযোগ পাম্প মালিকদের। ফলে বাধ্য হয়ে সীমিত আকারে তেল বিক্রি করতে হচ্ছে। অন্যদিকে পাম্পে তেল নিতে আসা ট্যাঙ্ক লরি চালকদের দাবি, ডিপো থেকে প্রয়োজনের তুলনায় কম তেল দেয়া হচ্ছে। 4-5 গাড়ি নিয়ে যাচ্ছি, কিন্তু কম করে দেওয়া হইতেছে, কম করে নিয়ে যাইতেছে। আমাদের যে প্রচুর চাহিদার তুলনায় আমাদেরকে অর্ধেক 4 আনার 1 আনা তেল পাচ্ছি আমরা। এই কারণে চাহিদা প্রচুর, পাম্পের মধ্যে ভিড়। বিপিসির প্রধান কার্যালয়ের অনুমতি ছাড়া ডিপোতে কর্মরত কোনো কর্মকর্তা সংবাদকর্মীর সাথে কথা বলবেন না বলে জানান। দ্রুত এই সমস্যার সমাধান না হলে ভোগান্তি আরও বাড়বে বলে শঙ্কায় ভুক্তভোগীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, জ্বালানির দাম এখনই বাড়ানো হবে না। দাম নিয়ে প্রতি মাসে সভা হয়, যদি প্রয়োজন হয় আইনানুযায়ী সমন্বয় করে তখন দেখা যাবে। মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান। মৌলভীবাজার 2 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শওকতুল ইসলামের মনোযোগ আকর্ষণী নোটিশে মন্ত্রী জানান, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ আছে। সরকার বিভিন্ন উৎস থেকে জ্বালানি তেল সংগ্রহ করে সরবরাহ ঠিক রাখার চেষ্টা করছে।
মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্য সমস্যার কারণে সারা বিশ্বেই জ্বালানি সরবরাহ বিঘ্নিত হচ্ছে। তারপরও এখন দেশে 1,64,644 মেট্রিক টন ডিজেল আছে। এপ্রিলে আরও 1,38,000 মেট্রিক টনের বেশি দেশে আসবে। মন্ত্রী জানান, 10,500 টন অকটেন আছে, আরও 71,443 টনের বেশি এপ্রিলে আসবে। এছাড়া 16,000 টনের পেট্রোল আছে এবং এপ্রিলে আরও 36,000 টন আসবে। মন্ত্রী জানান, দক্ষিণ এশিয়ার সবগুলো দেশ জ্বালানির মূল্য বাড়ালেও দেশে এখনও তা করা হয়নি। গেল 24 ঘন্টায় সারা দেশে হামে 11 জনের মৃত্যু হয়েছে, আর হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে 1,236 জন, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে দেশের বিভিন্ন হাসপাতালে বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। গেল 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে রয়্যাল নামে একটি প্রাইভেট ক্লিনিকে আরও 2 জনের মৃত্যু হয়। রাজশাহী মেডিকেলে নতুন করে 18 জন রোগী ভর্তি হয়েছে। হামের উপসর্গ নিয়ে 123 জন রোগী চিকিৎসাধীন। শুরু থেকে এখন পর্যন্ত মারা গেছে 43 জন। মঙ্গলবার ভোরে ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হাম আক্রান্ত চিকিৎসাধীন 7 শিশুর মৃত্যু হলো। 24 ঘন্টায় নতুন করে 28 জন ভর্তি হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট 276 শিশুর শরীরে হাম শনাক্ত হয়। চাঁপাইনবাবগঞ্জে হামের প্রকোপ বাড়ছে। জেলা হাসপাতাল সূত্র জানায়, গত 24 ঘন্টায় নতুন করে আরও 22 জন হাম রোগী ভর্তি হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় মোট 446 জন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। ক্রিকেট। নির্বাচিত হয়ে বিসিবির সভাপতির চেয়ারে আবারও বসতে চান তামিম ইকবাল। অ্যাডহক কমিটির দায়িত্ব নিয়ে গতকাল প্রথম সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে 11 সদস্যের নতুন অ্যাডহক কমিটি গঠন করে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। সভাপতির পদে বসেন তামিম। মঙ্গলবার সন্ধ্যায় বিসিবিতে হয় অ্যাডহক কমিটির সভা। মানিক মাহমুদের রিপোর্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটির সভাপতির দায়িত্ব পেয়ে সন্ধ্যায় বিসিবিতে আসেন তামিম। তার সাথে আসেন কমিটির আরও বেশ কয়েকজন সদস্য। বৈঠকে বসেন তারা ফাহিম সিনহা, আতহার আলী খান সহ বেশ কয়েকজন বিদেশে থাকায় অনলাইনে অংশ নেন তারা। বৈঠক শেষে কমিটির কর্মপরিকল্পনার কথা জানান তামিম। 2026 টি-20 বিশ্বকাপে খেলতে না পারায় বাংলাদেশের ক্রিকেটের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে তা ফিরিয়ে আনতে চান তিনি। এই লাস্ট 1-1.5 বছরে যে রেপুটেশন ড্যামেজ হয়েছে বাংলাদেশের ক্রিকেটের, এই ক্রিকেটের রেপুটেশনটা ঠিক করা হলো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। আমাদেরকে একটা দায়িত্ব দিয়ে আনা হয়েছে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হেল্ড করা 3 মাসের মধ্যে। আমরা এটা যে আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা এই দায়িত্বটা যতটা অনেস্টিভাবে আমরা এই জিনিসটা করতে পারি আর যতটা দ্রুতভাবে আমরা এই জিনিসটা করতে পারি, আমরা ওই জিনিসটাই করব। সাথে সাথে অবশ্যই আমরা ডে টু ডে অ্যাক্টিভিটিসের মধ্যে যা যা হয়েছে, ওয়ার্ল্ড কাপ ইস্যু আছে আপনারা জানেন, সব কিছু নিয়ে আমাদের যা সঠিক কাজ করার দরকার আমরা তাই করি। আমরা লাস্ট অনেক বোর্ডে দেখেছি যে বিভিন্ন বোর্ড ডিরেক্টর বিভিন্ন সময় ইন্টারভিউ বা বিভিন্ন সময় অনেক কিছু বলেছেন। আমরা এই জায়গা থেকে সরে এসে আমরা একজন স্পোক্স পারসন ঠিক করেছি। এনিথিং টু ডু উইথ দ্য বোর্ড প্লিজ কন্ট্যাক্ট হিম। ওটা আমরা সিদ্ধান্ত নিয়েছি ওটা তানজিল ভাই হবে। আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি। অবশ্যই আমরা ইলেকশন করব। এখানে আপনি আমাকে ব্যক্তিকে জিজ্ঞেস করতে হবে। আমার ইচ্ছা থাকতে পারে আমি করতে পারি, বা ওবার ইচ্ছা থাকতে পারে উনি করতে পারে, ওনার ইচ্ছা নাও থাকতে পারে। আর যখন একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, আর খালি আমরা না, যারা যারা ইন্টারেস্টেড, আমি সবাইকে রিকোয়েস্ট করব যে সবাই পার্টিসিপেট করে। বুধবার সন্ধ্যায় বসবে নতুন কমিটির আনুষ্ঠানিক সভা। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাইকে।